আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস 12ই ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচনটি হতে দেবেন, এবং সে কারণেই সার্জিও গোর যেমন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলের যে বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন, এবং নয়াদিল্লিতে যিনি মার্কিন রাষ্ট্রদূত, সেই সার্জিও গোর শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর সারা দেশে ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থা, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনার পর ফোন করে জানতে চেয়েছিলেন যে নির্বাচনটা তিনি করতে পারবেন কিনা 12ই ফেব্রুয়ারি, তাই নয়, খলিলুর রহমানকে যে ওয়াশিংটনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে নতুন প্রশাসন নিয়োগ করেছে, পল কাপুর, সার্জিও গোর, এদের সঙ্গে তার সাক্ষাৎ করিয়েছেন, সেসব প্রসঙ্গে আগেই আলাপ করেছি। কিন্তু ট্রাম্প প্রশাসন এমনকি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় চলে এসেছেন, তারপরেও এই বিষয়ে কিছুতেই আস্থা রাখতে পারছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে দেবেন বা করতে পারবেন শেষ পর্যন্ত। এবং তার চেয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে যে শঙ্কা, যে উদ্বেগ, সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত একটা নির্বাচন করে আওয়ামী লীগকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার কোনো প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের প্রকৃত অর্থেই কোনো স্থিতিশীলতা আসতে পারে কিনা। ট্রাম্প প্রশাসনের একটা বড় উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর ইউনূস সরকার যে ধরনের উগ্রবাদীদের সারা ঢাকা শহরে তাণ্ডব করতে দিয়েছেন, বা যেই উগ্রবাদী ব্যক্তিবর্গ একজন সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে ফেলতে পারে, যে ধরনের রাজনীতির বিকাশকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বহু মাস আগে বাংলাদেশে একদল লোক খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও। এসব কারণে এখন নির্বাচনের যখন আর 1 মাসও সময় বাকি নাই, ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠিয়েছেন। সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান, এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পেতে। ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই 2 ব্যক্তিকে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেটাও মার্কিন দূতাবাসের, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যেও উল্লেখ করতে বাধ্য হয়েছে, এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, তারা সরাসরি জিজ্ঞেস করেছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা, এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা রকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে, যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে, তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 তারিখ নির্বাচনটা করতে পারবেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভোট 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয়, পরেও নয়, এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ। তার মানে মার্কিন প্রশাসনের এমনকি সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বলেছেন কে কি বলল তা বিবেচ্য নয়, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে,
এর একদিন আগে বা পরে নয়। তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম, যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমানকে ওয়াশিংটন নিয়ে গেছেন, যে সেই উদ্বেগটা প্রকাশেই যে এই বিশেষ দুই দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে যে কে কি বললো ব্যাপার নয়, বিশ্বাস করুন আমি সার্জিও বোরকেও সপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনূস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে, তার প্রমাণ যে দুজন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা যায় কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন, এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন সিনিয়র দুজন ব্যক্তিকে পাঠিয়ে দেন নাই। তার মানে এই প্রস্তাব বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়েই। কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিত দোভালের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো, তখনও মার্কিন প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে, বাংলাদেশের পরিবেশটা স্থিতিশীল করা যাবে না, একটা ইসলামী উগ্রপন্থার বিকাশ হবে, সেই উদ্বেগ তখন জানিয়েছিল। সেই বৈঠকের পরপরই খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কি বার্তা দিতে পারেন মার্কিন প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের 5 দিন পরেই তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আবারও দোহার মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল। এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে, আর নির্বাচন যদি কোনো কারণে এ দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায়, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনূস সরকারকে, তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনূস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে। এবং এ কাজ যে তারা নির্বাচিত সরকারের উপর রেখে দিতে চাইছে না তার প্রমাণ যে এ সময়ে এই দুজন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল। এবং কোন দুজন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন, যে দুজন ব্যক্তি এসেছেন অ্যালবার্ট গম্বিসের নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস স্টেট ডিপার্টমেন্টে, আপনি দেখবেন তিনি জর্জ টাউন ইউনিভার্সিটি ল সেন্টারের একজন গ্র্যাজুয়েট এবং তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এয়ারফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন, আইনি পরামর্শ দিয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন, তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর, মানে নাগরিক অধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায়। এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ, বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন আইনি পরামর্শ দিয়েছেন, তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন। তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি, তিনি মর্স এইচ ট্যান, তিনি ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফর অফিস অফ গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস, মানে আন্তর্জাতিক অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অফিস, তার একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক, মানে তিনিও আইনের মানুষ, এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন। শুধু তাই নয়, তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন। তার মানে ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর ইউনূস করা যায় কিনা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, মানে সত্য এবং পুনর্মিলন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মানে পারস্পরিক এক রকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বাদের যে অবসান হলো তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব
কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দূতকে পাঠিয়ে দিয়েছেন, ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনূসকে সরাসরি এ বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন। কারণ খলিলুর রহমানকে বারবার অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর ইউনূসের কানে এসব কথা তোলার কথা বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সাড়া মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই প্রস্তাব নিয়ে, এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে, দূত সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনূসের সঙ্গেই কথা বলবে। ডক্টর ইউনূস জবাবে কি বলেছেন তাতে বাংলাদেশ সরকারি সংস্থা বাসস বা সরকারি বার্তা সংস্থা মানে প্রেস সচিবের পরামর্শে লিখেছেন, নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না, কাজে এখনো সে সময়ে আসেনি। এ ধরনের মানে বাক্য, বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই। কারণ আপনাদের মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে, তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি, এমনকি শেখ হাসিনার আমলেও, এবং আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি, কাজেই আমরা এই ব্যাপারটা দেখব। কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি, এরকম কোনো কথা বন্ধ করতে তিনি পারবেন না। মনে আছে যুক্তরাজ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন বিরাট লটবহর নিয়ে, তখন প্রেস সচিব বলে বসলেন যে কিং চার্লস, রাজা চার্লস ডক্টর মোহাম্মদ ইউনূসের এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে। পরে বিবিসি লিখলো ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোনো মোলাকাতের সুযোগ হয়নি। আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন যে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার নেতা, এত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তিনি দক্ষিণ এশিয়ার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানভুক্ত করে নেবেন। মাহাথির মোহাম্মদকে সাংবাদিকে প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন। এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন, সিনিয়র যে দুই দূত, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তোবা বরং সেগুলোর হয়তোবা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে। এমনকি তিনি হয়তোবা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে, কিন্তু সেগুলো জানা যায় না বটে। তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসেনকে, যিনি 15 তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল। সেই ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের ওপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে। সেই খবরটা আগে থেকেই ছিল, কারণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ তারা এরই মধ্যে নয়াদিল্লি থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টা দেখছে, কারণ ভারতকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে, এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নিরাপত্তা প্রসঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফই, মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফেই এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব। আর এদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শক্তির উত্থান হচ্ছে,
সেই শক্তি শুধুমাত্র এই অঞ্চলকে নয়, গোটা বিশ্বকেই অস্থির করে তুলতে পারে। রাজনীতির ময়দানে আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা, এটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না। রাজনীতির যত আলোচনা, নির্বাচনের মাঠের যে খোঁজখবর বা ময়দানে রাজনীতির যে আওয়াজ, প্রায় সবখানেই আওয়ামী লীগ। ইতিবাচক, নেতিবাচক, ভয় ভীতি, পক্ষে বিপক্ষে, যেভাবে হোক না কেন, যে রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা একটু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের প্রসঙ্গ আনছেন। তো আওয়ামী লীগের প্রসঙ্গ আনতে গিয়ে কেউ ভয় দেখাচ্ছেন, আমাদেরকে ভোট দিন, বা বর্তমান ইউনিট সরকারকে হাতকে শক্তিশালী করুন, ভালো একটা নির্বাচন দিন, আদারওয়াইজ আওয়ামী লীগ চলে আসবে। আর আওয়ামী লীগ আসলে কী হবে? ডলা, এমন ডলা দেবে একেবারে কিয়ামত পর্যন্ত সেই ডলা বলতে পারবেন না। এগুলো একটা গ্রুপ। দ্বিতীয়ত হলো দেশি বিদেশি বিভিন্ন পক্ষ, তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, ভালো হবে না, ভালো নির্বাচন হবে না, তোমরা টিকতে পারবে না, বেশি দিন থাকবে না। এই কথাগুলো অহরহ কিন্তু বলা হচ্ছে। এরপরে যে জিনিসগুলো করা হচ্ছে সেটা হলো অনেকে ভয় দেখাচ্ছে যে ইতিপূর্বে আওয়ামী লীগের মতো একটা বড় দল, তারা নিজেরা নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া, তবুও তারা টিকতে পারল না, গ্রহণযোগ্যতা পায়নি। এত উন্নয়ন, এত ডেভেলপমেন্ট, এত কিছু করার পরও শেষ পর্যন্ত তাদেরকে পালাতে হলো। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর 50% ভোটার তাদেরকে বাদ দিয়ে তোমরা যে নির্বাচন করতে চাচ্ছ, সেই নির্বাচন তোমরা বেশি দিন টিকতে পারবে না। এই কথার বাইরে আবার অনেকে বলার চেষ্টা করছেন, ওরে বাবা, আওয়ামী লীগের অবস্থা জানো? এদের মতো বদমাইশ কোনো দল আছে? পরতে পরতে এদের যাকে বলে শয়তানি বুদ্ধি, কোথায় বোমা মারতে হবে, কোথায় ককটেল ফুটাতে হবে, কার কোন জায়গায় বাঁশ দিতে হবে, কোথায় যাকে বলা হয় বট বাহিনী লাগাতে হবে। আপনি বোঝার চেষ্টা করুন যে গত 15টি বছর আওয়ামী লীগ আর জামাত একে অপরের সঙ্গে এভাবে মিশেছিল, আওয়ামী লীগও টের পায়নি যে তাদের মধ্যে জামাত আছে, আর জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকতে তাদের কোনো অসুবিধা হয়নি। তো সেই আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতা আসে, জামাত ক্ষমতা আসে, তাহলে তারা তাদেরকে স্বস্তিতে ঘুমোতে দেবে, খেতে দেবে, পড়তে দেবে, এটি কল্পনা করা যায় না। কাজে সবাই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করা, অথবা আওয়ামী লীগকে নির্মূল করা, অথবা আওয়ামী লীগকে একেবারে পুরো রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করা, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা করছে, হুমকি ধামকি দিচ্ছে, সতর্ক হচ্ছে এবং আওয়ামী বিরোধী একটা প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এখানে পথে ঘাটে মাঠে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটা হলো সিন্স 1954 আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক গরিব মানুষের মধ্যে তাদের যে আদর্শের, রাজনীতির আদর্শের যে বীজ, এটি বপন করতে পেরেছে। তাদের যে প্রতীক, এটি হলো নৌকা, গরিব মানুষের বাহন। এবং এখনও পর্যন্ত আবহমান বাংলায় নৌকার যে কার্যকারিতা, অপরিহার্যতা, এটি আপনি অন্য কোনো বাহনের সঙ্গে তুলনা করতে পারবেন না। টিল নাও এখনও পর্যন্ত নৌকা 1 নম্বর পরিবহন। 2 নম্বরে যেটি আছে সেটি হলো এই দলটি গরিব মানুষের দল। তারা ক্ষমতায় আসলে গরিব মানুষের জন্য সব কিছু করে, বিনামূল্যে তাদেরকে ঘর দেয়, টিউবওয়েল দেয়, 10 টাকা কেজিতে চাল দেয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এখন তারা হয়তো কিছুই দেয়নি, কিছুই করেনি, কিন্তু ওই যে একটা রিক্সাওয়ালা, শেখ হাসিনার জন্য তার পেট পড়ে, শেখ হাসিনা নাই, সে কাকে ভোট দেবে, এই ধরনের কথা দেখেন ভাইরাল হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করছে যে শেখ হাসিনা যদি আবার আসে তাকে ভোট দিবেন? তারা বলে হ্যাঁ, অবশ্যই দেব। তো এই যে বিশাল অভুক্ত শ্রেণী, বিশাল অভাগা শ্রেণী, প্রান্তিক জনগোষ্ঠী, যাদের সবাই নৌকা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এদের জন্য পাগল। এবং পাগলের সাথে আপনি কীভাবে রাজনীতি করবেন? মানে আপনি কাউকে যদি বুঝাতে পারেন, বুঝানোর মতো একটা জায়গা থাকে। অনেক লোক বলে যে আমি হলাম, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা, হিদলা পড়া আওয়ামী লীগ। আমি যখন করতাম, আমি যখন বিএনপিতে গেছি, হাসতে হাসতে আগে আসলো যে এমপি সাহেব কাজটা করলেন কি, আপনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে গেলেন, এই দেখেন আমাদের আওয়ামী লীগ করতে করতে শরীরে হিদলা পড়ে গেল, জীবনে কিছুই পাইলাম না, কিন্তু আওয়ামী লীগ তো ছাড়ি নাই, আপনি আওয়ামী লীগ ছেড়ে গেলেন কেন? আপনি এই কথার কী জবাব দেবেন বলেন? পরনের কাপড় ছেঁড়া, গায়ে গেঞ্জিটি পর্যন্ত নেই, কিন্তু
মানে মুখ ভরা হাসি, দাঁত অনেকগুলো পড়ে গেছে, পান খেতে খেতে কালো হয়ে গেছে, আওয়ামী লীগ করে। এখন আপনি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না, বললেই সে আপনাকে আক্রমণ করে বসবে। এইরকম একটা, যাকে বলা হয় ফ্যানাটিক, একটা দুটো নয়, লক্ষ লক্ষ। এখন ঢাকা শহরে কত লাখ লোক রিক্সা চালায় বলেন তো আপনি, বা সারা বাংলাদেশে রিক্সা আছে কত? এই রিক্সাওয়ালাদের মধ্যে 99% লোক আওয়ামী লীগ করে। কেউ জামাত করে না, কেউ বিএনপি করে না। ঠেলা গাড়ি চালায় কত মানুষ, বুয়া আছে কত, এই বাংলাদেশে কত বুয়া আছে, গ্রামের কৃষক আছে কত, মেহনতি মানুষ কুলি মজুর মোটে আছে কত, নাপিত আছে কত, ধোপা আছে কত, যে দেখেন 99% লোক তারা আওয়ামী লীগ করে, সব হিদলা পড়া আওয়ামী লীগ। এই যে একটা, যাকে বলা হয় যারা আপনার সাথে সংঘাতে যাবে না, মারামারি করবে না, কোনো যাকে বলা হয় আবেগ দেখাবে না, কিন্তু ভোটটা দিয়ে দেবে নৌকাতে। আপনি এদের কোনো অবস্থাতেই আপনি এদেরকে পক্ষে আনতে পারবেন না। পক্ষে আনার জন্য আরেকটু, যাদের টাকা আছে, পয়সা আছে, গায়ে কাপড় আছে, জামা আছে, এই মানুষগুলোকে আপনি, আওয়ামী লীগের যে সমস্ত লোক, তাদেরকে আপনি বিএনপিতে আনতে পারবেন, স্বার্থের লোক দেখাতে পারবেন। কিন্তু ওই যে ওর দারিদ্রতা, এটাই ওর মহানুভবতা, ওর দারিদ্রতাটাই ওর রাজনীতির, যাকে বলা হয় শিকড়। এবং সেই শিকড় নিয়েই সে আওয়ামী লীগ করছে। কেন করছে সে নিজেও যায় না। আবার তার মরার পর তার ছেলে, অল্প বয়স কিন্তু সে আওয়ামী লীগ করবে। তারা তো ওই আমাদের ফরিদপুরের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগকে বলে আমলীগ। আর পরবর্তীতে যেখানে আমি নির্বাচন করেছি বরিশাল, সেটা ওরা আবার আওয়ামী লীগ বলে না, ওরা আওয়ামী লীগই বলে আর কি। তো যেটা বলছিলাম যে এই যে তাদের যে একটা ফান্ডামেন্টাল গ্রুপ আছে, এটা তাদের একটা মূল পুঁজি, তাদের বিনিয়োগ, তাদের অ্যাসেট, এটার উপর নির্ভর করে তারা অনেক কিছু করে। এরপরে যেটা আছে সেটা তাদের একটা খুব ডেডিকেটেড কর্মী বাহিনী আছে। বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার চাইতে সবচেয়ে ইফেক্টিভ, সাহসী তাদের একটা কর্মী বাহিনী আছে, এবং এরা খুবই খতরনাক। দলের জন্য তারা সব কিছু করতে পারে, বিভিন্ন রকম খতরনাক। আর এই খতরনাক কর্মীদেরকে দিয়ে তারা 1954-এ কী না করেছে, 1956-এ পুরো পূর্ব পাকিস্তান তছনছ করে ছেড়ে দিয়েছে, 1958-59-এ আইয়ুব খানের মার্শাল লকে চ্যালেঞ্জ করেছে, 62 সনে আইয়ুব খানের পুরো মসনদকে কাঁপিয়ে দিয়েছে, 66 সনে পুরো পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে, 69 একটা গণ অভ্যুত্থান করেছে, 70 একটা নির্বাচন করেছে, আর 71 একটা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ। ফলে 1952 থেকে 1972 পর্যন্ত প্রত্যেকটি বছর, মানে 52 থেকে 72, 20 বছর, এই 20 বছরের যে সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবনে তাদের যে রাজনীতির কৌশল, রাজনীতির পারঙ্গমতা, রাজনীতির সফলতা এবং রাজনীতির যেটাকে বলা হয় অ্যাচিভমেন্ট, প্রাপ্তি, এর সঙ্গে আপনি এশিয়া সাবকন্টিনেন্টের অন্য কোনো রাজনৈতিক দলের এই গ্লোরিয়াস 20 years of success in the field of politics, revolution, liberation war and মানে ইলেকট্রাল পলিসিতে সরকার গঠন করে রাষ্ট্র চালানো, স্বর্ণতে তারা সরকার চালিয়েছে। তো সব মিলে এই 20 বছর হলো তাদের রাজনীতির স্বর্ণ সময়। এই স্বর্ণ সময় তাদেরকে একটা লিগেসি দিয়েছে, এবং সেই লিগেসি ব্যবহার করে 21 বছর পর, ওই 20 বছরের লিগেসি ব্যবহার করে 75-এর 15ই আগস্ট থেকে শুরু করে একেবারে 1996 সন পর্যন্ত 21টি বছর ধরে তারা ক্রমাগত কচ্ছপের মতো তারা এগিয়েছে। কচ্ছপের মতো যাকে কামড়ে ধরার তাকে কামড়ে ধরেছে। 80-র দশকের যে পত্রপত্রিকাগুলো, সেটা বিচিত্রা, বেচিন্তা, আজকের সূর্যোদয়, নয়া পদ্মধ্বনি থেকে শুরু করে যত নাম করা পত্রিকাগুলো ছিল, সেখানে গিয়ে দেখবেন যে শেখ হাসিনার পোর্ট্রেটগুলো কী ছিল। বিশাল একটা নাক ছিল, লম্বা একটা মানে গোল একটা চোখ ছিল, তাকে নানাভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে, ভয়ঙ্কর, তারপরে শেষে দানবী, তারপরে শেষে ডাইনি, কি না করার চেষ্টা করেছে ওই সময়টাতে, এরশাদ জামানাতে। কাজ হয়নি। তিনি ওইগুলোকেই যে প্রাইড হিসেবে নিয়েছেন। প্রাইড হিসেবে নিয়ে পুরো এরশাদের জমানায় এরশাদকে জলে, স্থলে, অন্তরিক্ষে তছনছ করে ছেড়ে দিয়েছে। এরশাদের পরে আবার
91 থেকে 96 সে মানে বেগম জিয়ার জমানা তছনছ করে ছেড়ে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে। তখন তো বেগম জিয়া অনেক শক্তিশালী ছিলেন, সরকারও শক্তিশালী ছিল, দেশের বিধি ব্যবস্থা আইন কানুন এখনের সাথে 100 গুণ পারফেক্ট ছিল, পুলিশের অনেক ক্ষমতা ছিল। তারপরও ওই সময়টাতে আপনি গিয়ে দেখেন আওয়ামী লীগের যে রাজপথের যে তাদের যে পারঙ্গমতা, ইফেক্টিভনেস, বদমাইশি, কূটনীতি, ভালো মন্দ সব মিলিয়ে মানে এক একটা নেতা মানে কি, এক একটা নেতা মানে এক একটা পরশ পাথর, এক একটা নেতা মানে বটবৃক্ষ, এক একটা নেতা মানে ইবলিস, সব মিলিয়ে আওয়ামী লীগ। আমাদের ওই অঞ্চলে একটা স্লোগান আছে, জাতে মাতাল তালে ঠিক আমরা সবাই আওয়ামী লীগ। আর একজনে বলতেছিল ওর বাড়ি কোথায়, বলতেছে নোয়াখালী। সঙ্গে সঙ্গে সে মাথায় হাত দিছে, বলেন কি ভাই, মুখ কালো হয়ে গেছে, কি হয়েছে? ভাই একে তো আওয়ামী লীগ, তারপরে আবার নোয়াখালী বাড়ি, বুঝতে পারেন। যে কোনো একটা ডিল করার আগে সে চিন্তা করছিল। সে এই হলো আওয়ামী লীগের পরিচয়। আবার সেই আওয়ামী লীগ 2001 থেকে 2006 পর্যন্ত এবং 111 সহ আরও 2 বছর কী করেছে বাংলাদেশে। তাহলে দেখুন ওই যে 20 বছরের তাদের যে সংগ্রামী জীবন, তারপর আবার 21 বছরের যে সংগ্রামী জীবন, 20 আর 21 41 বছর। তো 41 বছর যাবত তারা শুধু রাজপথে লড়াই সংগ্রাম করেছে, তার সঙ্গে আবার 17 মাস যোগ করেন। ফলে এই যে বিরূপ একটা পরিস্থিতি থাকা, সামরিক শাসনের অধীনে থাকা, জেল জুলুম করা, এদের কাছে এটা ভাত মাছ, মানে এটা অনেকের কাছে সমস্যা হতে পারে। কিন্তু ওদের মেরুদণ্ডটা বা ওদের শরীরের যে আয়োডিন, ওদের রক্ত মাংস অস্থি মজ্জা, এই সবই খালি এই সমস্ত লড়াই সংগ্রামের জন্যই প্রস্তুত থাকে। তো এইগুলো করে তাদের যে একটা লিগেসি তৈরি হয়েছে, যে তারা রাজপথ গরম করতে পারে, প্রতিপক্ষকে ভিতর সন্ত্রস্ত করে দিতে পারে, এবং তাদের টার্গেটে যাওয়ার জন্য তারা কখনো তুলুবুলু করে না, লড়াই সংগ্রাম করে প্রতিপক্ষকে বাধ্য করে তারপর শেষে তারা প্রতিপক্ষকে পরাজিত করে ক্ষমতায় আসে। এবং অতীতে তারা মুসলিম লীগের বিরুদ্ধে লেগেছে, পরাজিত করেছে, ক্ষমতা এসেছে, মুসলিম লীগ শেষ। আইয়ুব খানের বিরুদ্ধে লেগেছে, আইয়ুব খানের রাজনীতি শেষ, জীবন শেষ, সব কিছু শেষ। এরপর ইয়াহিয়া খানের বিরুদ্ধে লেগেছে, ইয়াহিয়া খান শেষ, দেয়ার ইজ নো ইয়াহিয়া খান। তাকে এই সেনাবাহিনীর প্রধান, প্রেসিডেন্ট সব কিছু রেখে তাকে পরবর্তীতে ইংল্যান্ডে গিয়ে থালা প্লেট পরিষ্কার করে তাকে পেটের ভাত জোগাতে হয়েছে। এইভাবে আওয়ামী লীগ এরশাদ সাহেবকে ধরেছে, শেষ, একেবারে বগল দাবা করে যা করেছে বলার মতো না। এইভাবে যখন তারা যাকে টার্গেট করেছে, ক্যান্সারের মতো, একেবারে ক্যান্সারের মতো শুষে, রক্ত শুষে, ভ্যাম্পারের মতো, ডাইনির মতো, মশার মতো, যেভাবে বলেন না কেন, যাকে টার্গেট করেছে তাকে ধীরে 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 পুরোটা শেষ করে দিয়েছে। এই যে আওয়ামী লীগের লিগেসি, এই লিগেসি এখন এক্সট্রিম পর্যায়ে এবং সবচেয়ে যাকে বলা হয় ইতিহাসের, এমন একটা সময় যখন আওয়ামী লীগের লোক সংখ্যা সবচেয়ে বেশি, আওয়ামী লীগের টাকা পয়সা সবচেয়ে বেশি, ইন্টারন্যাশনাল কানেকশন খুব বেশি, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, ওই রাষ্ট্রে তাদের লোকজন আছে, ওখানে তাদের লোকজনের ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে। এই সব কিছু নিয়ে আপনি যখন এরকম একটা শক্তিকে আপনার প্রতিপক্ষ হিসেবে রাখবেন, সে কি আপনাকে ঘুমাতে দেবে? এই কথাই বিদেশিরা বলার চেষ্টা করছে। কি করবেন এখন? আমাদের কাছে ব্যাখ্যা করা, বলা, সেটাই বললাম, বাকিটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা।